গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এরপর সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কি বলছেন তারা, কি চাইছেন তারা? ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর হলগুলোতে কি কোনো পরিবর্তন আসবে? এর কোনো প্রভাব কি পড়বে আসন্ন নির্বাচনে? চলুন জেনে আসি সেগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ হওয়ার যে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই প্রেক্ষাপটে আসলে বন্ধ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এর অনেকগুলো প্রভাবও থাকে, যেমন হল কেন্দ্রিক বিগত সরকারের আমলে বা বিগত সময়ে যে বিভিন্ন ধরনের দমন পীড়ন, গেস্ট রুম বা গণরুম কেন্দ্রিক যে অপরাজনীতি সেগুলো বন্ধ হবে। এগুলো অবশ্যই ইতিবাচক দিক। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এর সাথে রাজনীতি, যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ইতিহাসে সেই 52 থেকে 71 পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ভূমিকা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, সেখানেও আসলে জাতীয় রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণও অনেকটা স্থিমিত হয়ে যাবে। তো সেটাও আসলে নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে। তো ছাত্র রাজনীতি বন্ধের যেভাবে ইতিবাচক দিক রয়েছে এবং নেতিবাচক দিক রয়েছে, আমার মনে হয় যে ডাকসু কেন্দ্রিক যদি রাজনীতিটা ধরে রাখা যায়, যেখানে আসলে প্রকৃত রাজনীতি আসলে মূল্যায়ন হবে, তাহলে সেটা আমার মনে হয় যে সবথেকে বেশি ফলপ্রসূ হবে যদি ডাকসু কেন্দ্রিক রাজনীতি ধরে রাখা যায়। হল কেন্দ্রিক রাজনীতি বন্ধ করে ডাকসু কেন্দ্রিক কেন্দ্রীয় রাজনীতি যদি চালু করা যায়, এটা সবার জন্যই মঙ্গলজনক হবে। হলের রাজনীতি বা ছাত্র রাজনীতি যে বন্ধ হয়েছে, এটা আসলে একটা ফর্মাল প্রসেস দিয়ে আসা উচিত। এদিক থেকে যে বিভিন্ন ওয়েলফেয়ার সংগঠন নামে বিভিন্ন রাজনীতি চলবে, কিন্তু হয়তো ফর্মাল প্রসেসই চলবে না, এই কনসেপ্টটা না এসে একদম আসলে হল ছাত্র রাজনীতির প্যাটার্নটা কী হবে, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের যে ছেলেরা হলে থাকতেছে, যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছে, তারা কিভাবে থাকতে পারবে, এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত একদম ভালোভাবে নীতিমালা আকারে আসবে, ততদিন পর্যন্ত যে হয়তোবা অফিসিয়াল শুধুমাত্র মুখে বলা যে ছাত্র রাজনীতি বন্ধ, কিন্তু আসলে আদতে ছাত্র রাজনীতি নীতিমালা যদি না করা হয়, তাহলে এভাবে বন্ধ হবে না। আপনি হয়তো জানেন না যে ছাত্র রাজনীতি বন্ধ হয় নাই, এটা হলো আপনার হলের রাজনীতি বন্ধ হয়েছে। কেউ যদি করতে চায় তাহলে সে করতে পারবে সেন্ট্রালে এসে। তো সেন্ট্রাল তো সবার জন্য উন্মুক্ত, বিশ্ববিদ্যালয় পলিটিক্স সবার জন্য উন্মুক্ত, কিন্তু এখানে শুধু বন্ধ হয়েছে হল পলিটিক্সটা বন্ধ হয়েছে। দেখা যায় যে ছাত্রলীগের সময় আপনার সিট বাণিজ্য ছিল, তো দেখা যায় যে প্রোগ্রাম করার জন্য সিটের আশায় বসে থাকতো যে আমাকে একটা ভালো সিট দিবে, আমি প্রোগ্রাম করবো, এইভাবে চলতে থাকতো। এই জন্য একটা সবাই স্টুডেন্টরা অনুধাবন করতে পারছে যে হলে পলিটিক্স থাকলে আবার হয় এই পুরোনো কালচারটা ফিরে আসবে, যেমন ছাত্র রাজনীতির এই কালচারটা ফিরে আসবে। তো এই জন্য ওনারা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনে গতকাল অংশ নিয়েছিল এবং কি প্রক্টর স্যার ঘোষণা করছে যে হল পলিটিক্স থাকবে না। এটা হলো আপনার ওই যখন 17 তারিখে আমরা যখন হলে প্রত্যেক হল থেকে ছাত্রলীগ বিরোধী করলাম, তখন একটা আপনার প্রভোস্ট স্যারের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছিল, সেটা আর কি বাস্তবায়ন করছে। এটা তো আগে থেকেই ছিল, কিন্তু এতদিন প্রশাসনের টনক নড়ে নাই। কমিটি দেওয়ার পরে তাদের একটা আন্দোলনের পরে প্রশাসনের টনক নড়ছে। এটা ডাকসু নির্বাচনের আগেই আপনার যারা ক্যাম্পাসে ছাত্র সংগঠন ছিল এদেরকে নিয়ে বসা উচিত ছিল প্রশাসনের, যে ছাত্র রাজনীতির রোডম্যাপটা কী হবে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রোডম্যাপটা কী হবে। এটা আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা। এখন ক্যাম্পাসে পরিবেশ ঠিক আছে, তো আন্দোলন হচ্ছে, তো এখন প্রকাশ্য রাজনীতি, গুপ্ত রাজনীতি সবগুলো বন্ধ করার জন্য প্রক্টর স্যার যে নোটিশটা দিয়েছে, তো আমার প্রক্টর স্যারের একটা বিষয় সেটা হলো যে আপনি প্রকাশ্য রাজনীতি বন্ধ করতে পারেন, কিন্তু গুপ্ত রাজনীতি বন্ধ করতে পারবেন না, গুপ্ত রাজনীতি চালিয়ে যাবে। তো সেই সুবাদে এখন স্যারের একটা ডিসিশন নেই, ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে বসে যদি তারা একটা ঐক্যমতে বসতে পারে যে ক্যাম্পাসে হল পলিটিক্স চলবে নাকি চলবে না, অথবা ক্যাম্পাসের বাহিরে ক্যাম্পাসের ভিতরে কেন্দ্রীয় পলিটিক্স চলবে নাকি, এটা তারা একটা রুটম্যাপ ঘোষণা করুক ডাকসু কেন্দ্রিক। কিন্তু ক্যাম্পাসে ডাকসুর জন্য পর্যাপ্ত পরিবেশ আসে, সুষ্ঠু পরিবেশ আসে, এমনকি ক্যাম্পাসে এখন সম্পূর্ণভাবে আপনার ডাকসুর জন্য উপযুক্ত সময় যে রুটম্যাপটা ঘোষণা করছে, আমি দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীর মধ্যে একটা আন্দোলন, ভোটের একটা আমেজ চলে আসছে এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক। এমনকি দেখা যায় যে গতবারের যে 19 সালে যে ডাকসু, এটার থেকে এইবার ভোটার বেশি। আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন যে একটা পদের জন্য হলে একটা পদের জন্য 4-5 জন করে ক্যান্ডিডেট দাঁড়ায় গেছে। তো এই যে এখন এই আমেজটা এটা তো এখন যে পরিবেশ যদি সুষ্ঠু না থাকতো তাহলে কিন্তু এই আমেজটা থাকতো না। অবশ্যই ডাকসুর জন্য সুষ্ঠু পরিবেশ আছে, এবং ডাকসুকে ছাত্র রাজনীতি দিয়ে আপনি ডাকসুকে যদি মূল্যায়ন করেন, তাহলে এটা আমি বলবো যে আবারও বলবো প্রশাসনের ব্যর্থতা, তারা আগে এটা সমাধান করতে পারে নাই। তো আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে দ্রুত এটা একটা সমাধান করে ডাকসুকে যাতে কোনোভাবেই পিছানো না হয়, এবং এখন যে একটা সময়, এই সময় যদি ডাকসু না হয় তাহলে আমি মনে করবো এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। আমরা দেখতে পাচ্ছি যে আগস্টে সরকার প্রদানের পর থেকে এখন পর্যন্ত তারা কোনো ডাকসু দিতে পারে নাই, কোনো ক্যাম্পাসে এখন পর্যন্ত ছাত্র সংগঠন নির্বাচন হতে পারে নাই। সবাই তাকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাসক সংসদের দিকে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেলে সবাই একটা সারা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়ে যাবে যে ডাকসু হয়ে গেছে, রাকসু হবে, তখন চাকসু হবে, জাকসু হবে, সমস্ত ক্যাম্পাসে নির্বাচন হয়ে যাবে। তো আমরা চাই যে
এই মুহূর্তে যে রোডম্যাপটা ঘোষণা করছে সেই অনুযায়ী রোডম্যাপে ডাকসু প্রশাসন যাতে আরও ভালো মতো করতে পারে সেই জন্য আরও সোচ্চার হওয়া। হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ এখনও হোক বা না হোক, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি বা হল ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা, এই জিনিসটা আসলে সত্যিকার অর্থে কখনো সুফল বয়ে আনেনি। বরং আপনার যদি একটু মানে আশেপাশে জিজ্ঞাসা করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন রকম পলিটিক্সের কথা শোনা যায়। শিবিরে ফিল্টার পলিটিক্স বা হইতেছে মানে গণরুম পলিটিক্স, বিভিন্ন রকম পলিটিক্স আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হলে যখনই কোনো মানে বিভিন্ন রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দলের ছাত্র যে অংশটা যখনই ক্ষমতায় এসেছে বা মানে যখন একটা স্পেস তৈরি করার চেষ্টা করেছে, তারা এই স্পেসটা তৈরি করেছে সাধারণ শিক্ষার্থীদের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে ক্ল্যাশ করে, তাদেরকে অপ্রেস করে, মানে হলভিত্তিক যে ছাত্র রাজনীতি এটাতে ক্ল্যাশ তৈরি হবে এবং এই ক্ল্যাশটার পুরোপুরি যে মানে সাফার করবে এ কারণে সাধারণ শিক্ষার্থীরা। সুতরাং ডাকসু নির্বাচন যেটা, এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে হতে হবে। কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা কোনো পার্টিকুলার পার্টি যাতে এটা সুফল পুরোপুরি ভোগ না করতে পারে, সাধারণ শিক্ষার্থীরাই যেন এটার পুরোপুরি সুফল ভোগ করতে পারে। আমরা চাই না যে হলে আসলে ছাত্র রাজনীতি আসুক, কেননা আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে যখনই ছাত্র রাজনীতি হলে ছিল তখনই সাধারণ শিক্ষার্থীরা তাদের সাধারণ যে রাইট সেটি থেকে বঞ্চিতই ছিল। কেননা ওই দলগুলো তারা সবসময় চেষ্টা করেছে সাধারণ শিক্ষার্থীদের ডমিনেট করতে, সাধারণ শিক্ষার্থীদের উপর দিয়ে তারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। তো আমরা এই জন্য চাই না যে হলে আবার ছাত্র রাজনীতি ফিরে আসুক, এবং আমরা চাই যে ডাকসুর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি আসুক, তাদের মাধ্যমে আমাদের যত সমস্যা আছে, শিক্ষার্থীদের যত সমস্যা আছে, হলকেন্দ্রিক যত সমস্যা আছে সেগুলোর সমাধান হোক। প্রথম কথা হলো যে প্রক্রিয়া পদ্ধতির মধ্য দিয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, এটা সম্পূর্ণ রকমের অগণতান্ত্রিক এবং বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে, বিশ্ববিদ্যালয়ে যে আইনে পরিচালিত হয় ৭৩ অধ্যাদেশ, সেই ৭৩ অধ্যাদেশের পরিপন্থী। সেই জায়গা থেকে আমরা বলতে চাই এখানকার বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হবে না হবে সেটা নিয়ে দীর্ঘদিন আমরা ছাত্র সংগঠনগুলো কথা বলছি, প্রশাসনের সাথে দফায় দফায় মিটিংয়ে আমরা প্রস্তাব দিয়েছি কিভাবে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র রাজনীতির চার্টার তৈরি করে তার ভিত্তিতে ছাত্র রাজনীতি পরিচালনা করা যায়। যারা হলে দখলদারিত্ব করবে তাদের বিরুদ্ধে কি অ্যাকশানে যাবে। আমরা বারবার করে বলেছি এখানকার যে হলের যে সিট বরাদ্দ, সেই সিট বরাদ্দের সমস্ত দায় দায়িত্ব যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে থাকে, তাহলে আজকে যে আশঙ্কাটা করা হচ্ছে যে অতীতের ছাত্রলীগের ন্যায় এখানকার যে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নেমে আসবে, সেটা বন্ধ করা সম্ভব। আমরা বলেছি যারা আজকে হল রাজনীতি নিষিদ্ধের কথা বলছে তারা কেউ হলের মূল সংকটটা কোথায়? হলের মূল সংকট হলো ওখানে পর্যাপ্ত সিট নাই, আবাসন ক্যাপাসিটি নাই, ওখানে খাবারের মানে সঠিক বন্দোবস্ত নাই, প্রশাসনের পক্ষ থেকে ঠিকমতো তদারকি নাই। এই যে তদারকির ব্যবস্থাগুলো প্রশাসনের হাতে নেয়া, সেটা নিয়ে কারো কোনো আলাপ নাই। আমরা বারবার করে বলছি এই যে প্রশাসনের পক্ষ থেকে যদি এই দায়িত্বটা নেওয়া হয় এবং এখানকার যে শিক্ষার্থীদের রাজনীতি করার যে অধিকার রয়েছে সেটা নিশ্চিত করার জন্য, একটা নিয়মতান্ত্রিক রাজনীতি নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা, সেগুলো আমরা যে প্রস্তাবনাগুলো বিভিন্ন ছাত্র সংগঠন একাডেমিক ফোরামে বিভিন্ন মিটিংয়ে দিয়েছে সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই যে হল রাজনীতি নিষিদ্ধ করা হলো একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তার প্রভাব নিশ্চয়ই কেন্দ্রীয় রাজনীতিতে পড়বে। একইভাবে সেটা অন্যান্য অপরাপর যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে সেটার উপরও প্রভাব পড়বে। কারণ এখানে হল রাজনীতি যদি বন্ধ থাকে, ওপেন রাজনীতি যদি বন্ধ থাকে, কারা সবচেয়ে বেশি লাভবান হয়? লাভবান হয় যারা গুপ্ত রাজনীতি করে। তাহলে এখানে গুপ্ত রাজনীতি কারা করছে? আমরা এখানে প্রতিষ্ঠিত। আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের অভ্যন্তরে থেকে এখানকার শিবিরের নেতাকর্মীরা রাজনীতি করেছে। আজকে তারা বলতেছে তাদের হলে কোনো কমিটি নাই, কিন্তু তাদের বিভিন্ন সেবামূলক কমিটি আছে, সেবামূলক টিম আছে। তাহলে এই সেবামূলক টিম কাকে সার্ভ করে? যেই প্রশাসন টিএসসিতে শিবিরকে একটা প্রোগ্রামের অনুমতি বাতিল করে সেটা বন্ধ করার ক্ষমতা রাখে না, সেই প্রশাসন কি করে গুনে গুনে ধরে ধরে গুপ্ত রাজনীতি, গুপ্ত সেল বন্ধ করবে? আমরা একদমই বিশ্বাস করতে চাই না যে এই প্রশাসন এই গুপ্ত রাজনীতি বন্ধ করতে পারবে। বরঞ্চ এখানকার যে ওপেন পলিটিক্স নিষিদ্ধ করে দিয়ে এবং তাদেরকে শক্তিশালী করার একটা প্রক্রিয়ার দিকে প্রশাসন গিয়েছে। আমরা এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধিতা করছি। আমরা বলতে চাই রাজনীতির মাঠে সবাইকে খোলাখুলিভাবে তার আইডেন্টিটি নিয়ে রাজনীতি করার অধিকার দিতে হবে। তার আইডেন্টিটি নিয়ে রাজনীতি করলে আপনি আমি সাধারণ ছাত্ররা ঠিক করতে পারবে যে আসলে সে কোন ধারার রাজনীতি করবে, কোন আদর্শকে সে রিপ্রেজেন্ট করবে, কার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে। আমরা আমাদের শত্রু মিত্র চিনতে সুবিধা হয়। ফলে
এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার আমরা বিরোধিতা করছি। প্রথমত যে যুক্তিটা নিয়ে আসা হয় যে কেন ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্র রাজনীতি যদি হলে কমিটি দিয়ে রাজনীতি করা হয় তাহলে নাকি হলে দখলদারিত্ব ফিরে আসবে, হলে গণরুম ফিরে আসবে, হলে গেস্ট রুম সংস্কৃতি ফিরে আসবে। গেস্ট রুম এবং গণরুম সংস্কৃতির মূল উৎসটা কি? মূল উৎসটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আবাসিক সংকট সেইটা। আজকে যদি আমরা দেখি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হচ্ছে 53%, 48% হচ্ছে পুরুষ শিক্ষার্থী। কিন্তু আমরা যদি হলের সংখ্যাটা দেখি, নারী শিক্ষার্থীদের জন্য আছে মাত্র 5টা হল, আর পুরুষ শিক্ষার্থীদের জন্য মোট 18টা হলের মধ্যে 13টা হল। এবং আপনি দেখবেন যে কিছু কিছু নতুন ভবনও তাদের ওখানে হয়েছে। তাহলে এইরকম যেই সংকট, সেই সংকটকে নিরসন না করা গেলে সেটা তো যে কোনো ছাত্র সংগঠন হচ্ছে যে যারা অগণতান্ত্রিক ধারায় রাজনীতিটা করতে চায় তারা সেটাকে ইউজ করার চেষ্টা করবে। ফলে হলের দখলদারিত্বের মূল বীজটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন ছাত্রদের মৌলিক অধিকার আবাসন সেটাকে পূর্ণ করতে না পারেন তখনই কিন্তু সন্ত্রাসী রাজত্ব, দখলদারিত্বের রাজত্ব কায়েম করার বাস্তবতাটা তৈরি হয়। আবার দেখেন, এটা তো ঠিকই যে বিগত 16-17টা বছর গেস্ট রুম এবং গণরুম কালচার হয়েছে, এবং এই যে কালচারে ছাত্রদেরকে অকথ্য ভাষায় নির্যাতন করা বা ভিন্ন মত ধারণ করা, ভিন্ন রাজনৈতিক চেতনাকে ধারণ করা, এরকম চিন্তাধারার মানুষকে কিন্তু গেস্ট রুম এবং গণরুমে ছাত্রলীগ নির্যাতন করেছে। তাহলে এই যে ভিন্ন মত ধারণ করছে, এই ভিন্ন মতের মানুষ কারা? যারা এই হলের দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতো।